আজ আমরা কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। আমেরিকা ইরানের ৩টে পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। আমরা বিবিসি নিউজের লাইভ রিপোর্টিং আর বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আলোচনাটা করব। বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছে, কারা কি বলছে, আর এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে। একদিকে উত্তেজনা তো স্পষ্ট, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ওদের হাত থেকে বোমা কেড়ে নিয়েছি। অন্যদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেশেশকিয়ান উনি হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন আগ্রাসনের জবাব পেতেই হবে। চলুন এই পরিস্থিতিটা একটু বিস্তারিতভাবে দেখি। হুম আমেরিকার দিক থেকে যদি দেখি, ওরা এটাকে বেশ বড় একটা সাফল্য হিসেবেই দেখাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তো সরাসরি বলেই দিয়েছেন এটা একটা দর্শনীয় সামরিক সাফল্য। আর স্থাপনাগুলো নাকি সম্পূর্ণরূপে ধ্বংস। হ্যাঁ, উনি সেটাই দাবি করছেন। বলছেন বোমা কেড়ে নেওয়া হয়েছে। তবে দেখুন, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ উনি আবার বলছেন লক্ষ্যটা ইরানকে পরমাণু অস্ত্র থেকে আটকানো, সরকার বদলানো নয়। আচ্ছা, তার মানে কি এটা একটা সীমিত মাত্রার হামলা ছিল? ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তো মনে হয় তেমনই কিছু বলছিলেন। ঠিক। ভ্যান্স বলেছেন আমেরিকা লম্বা সংঘাতে জড়াতে চায় না। এটা ছিল সংকীর্ণ এবং সীমিত পদক্ষেপ। কিন্তু একই সাথে দাবি করছেন যে এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি বেশ কয়েক বছর পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে বলছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তো আরও বলছেন যে ইরান নাকি আলোচনায় এতদিন আমেরিকাকে খেলিয়েছে। হ্যাঁ, রুবিওর ভাষ্যমতে সে কারণেই ট্রাম্প এই ব্যবস্থা নিতে একরকম বাধ্য হয়েছেন। কিন্তু ইরান কি বলছে? আমেরিকার এই দাবির বিপরীতে তাদের বক্তব্যটা কি? ইরানের প্রতিক্রিয়া তো খুবই কড়া। প্রেসিডেন্ট পেশোকিয়ান সরাসরি বদলা নেওয়ার কথা বলছেন। উনি আরও বলছেন এই মার্কিন হামলা এটাই প্রমাণ করে যে আগের ইসরায়েলি হামলার পেছনেও আসলে আমেরিকারই উস্কানি ছিল। আচ্ছা, তার মানে তারা দুটো ঘটনাকে জুড়ে দেখছে। একদম। আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাজি তো আরও এক ধাপে গিয়ে উনি এই হামলার নিন্দা করে বলেছেন এর চিরস্থায়ী পরিণতি হবে। ট্রাম্প প্রশাসনকে কূটনীতির অপব্যবহারের জন্য দোষারোপ করেছেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে পারমাণবিক জ্ঞান বোমা মেরে ধ্বংস করা যায় না। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। মানে প্রযুক্তি বা জ্ঞান তো মানুষের মাথায় থাকে। ঠিক। সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি উনি তো আরও গরম কথা বলছেন এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের ঘাঁটির কোনো স্থান থাকবে না। তার মানে কি আশেপাশের দেশগুলো? হ্যাঁ, উনি বলছেন যারা আমেরিকাকে সাহায্য করবে তারাও ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বেশ কড়া হুঁশিয়ারি। হরমুজ প্রণালী বন্ধের হুমকিও তো শোনা যাচ্ছে, তাই না? আরাগাছি পরিষ্কার করে বলেননি, তবে বলেছেন টেবিলে নাকি বিভিন্ন বিকল্প আছে। যদি সেটা হয় তাহলে তেলের বাজারে কিন্তু বিরাট প্রভাব পড়বে। অবশ্যই। আচ্ছা, এই যে হামলা হলো, এর আসল ক্ষয়ক্ষতি কেমন? মানে স্যাটেলাইট ছবি বা অন্য কোনো সূত্রে কি জানা যাচ্ছে? ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে ইস্পাহান আর নাতাঞ্জ সাইটে বেশ নতুন ধ্বংসযজ্ঞের চিহ্ন আছে। যেমন? যেমন ধরুন পোড়া দাগ, কিছু ভবন ধসে পড়েছে, ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। আর ফোর্দো সাইটের মতো এখানেও মনে হচ্ছে বাংকার বাস্টার্ড বোমা ব্যবহার করা হয়েছে, GBU-57। ও, যেগুলো মাটির গভীরে আঘাত হানতে পারে। হ্যাঁ, যা থেকে বোঝা যায় টার্গেটগুলো বেশ সুরক্ষিত ছিল। তবে জাতিসংঘের যে পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, তারা এখনও ফোর্দো সাইটের ক্ষয়ক্ষতি ঠিকঠাক মূল্যায়ন করতে পারেনি। ইরান কি বলছে হতাহতের ব্যাপারে? ইরান হতাহতের সংখ্যা খুব কম বলছে। তাদের রেড ক্রিসেন্ট জানাচ্ছে মার্কিন হামলায় মাত্র ১১ জন নাকি সামান্য আহত হয়েছেন। কিন্তু এর সাথেই তারা ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছে। বলছে ইসরায়েল আলাদা হামলায় তাদের ৩ জন উদ্ধারকর্মীকে মেরে ফেলেছে। তার মানে ইরান ইসরায়েল সংঘাতও একই সাথে চলছে? একদম। এবং বেশ তীব্রভাবেই চলছে। ইসরায়েল দাবি করছে তারা ইরানের কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে। অন্যদিকে ইরানের তথ্য অনুযায়ী শুধু তেহরানেই নাকি ২০০র বেশি জায়গায় ইসরায়েলি হামলা হয়েছে। ইয়াজদ প্রদেশেও হামলা হয়েছে। সেখানে আইআরজিসির ৭ জন সদস্য নিহত হয়েছেন। পরিস্থিতি তাহলে খুবই জটিল। বিবিসির বিশ্লেষক ফ্র্যাঙ্ক গার্ডনার একটা কথা বলছিলেন না, ইরানের ভেতরের চিন্তা নিয়ে? হ্যাঁ, গার্ডনার বলছেন ইরানের ভেতরে এখন বড় প্রশ্ন ঘুরছে প্রতিশোধটা কখন নেওয়া হবে। এখনই নাকি পরে, নাকি নেওয়া হবেই না। আসলে মূল চিন্তাটা নাকি এখন ইসলামী প্রজাতন্ত্রের শাসন টিকিয়ে রাখা। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় কি করছে?
আন্তর্জাতিক মহল বেশ উদ্বিগ্ন স্বাভাবিকভাবেই। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইরান আর ইসরায়েল দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথেই কথা বলেছেন, উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি একসাথে বিবৃতিও দিয়েছে। তারা ইরানকে এমন কিছু করতে বারণ করেছে যাতে পরিস্থিতি আরও খারাপ হয়। তারা কি কোনো সমাধানের কথা বলছে? তারা বলছে ইরান যাতে পরমাণু অস্ত্র না পায় সেটা নিশ্চিত করতে হবে, আবার ইসরায়েলের নিরাপত্তাও দেখতে হবে। মানে আলোচনার ওপরেই জোর দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও ইরানের অনুরোধে জরুরি বৈঠক হয়েছে। এর মধ্যেই আবার ভুল তথ্যের একটা ব্যাপার সামনে আসছে। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। অনলাইনে নাকি পুরনো সব ভিডিও ছড়াচ্ছে। ইউক্রেন বা সিরিয়ার যুদ্ধের দৃশ্যকে ইরানের ওপর হামলার ভিডিও বলে চালানো হচ্ছে। এমনকি মাইকেল ফ্লিন, শন হ্যানিটির মতো কিছু পরিচিত মুখও নাকি এগুলো শেয়ার করছেন। এতে করে আসল পরিস্থিতি বোঝাটা আরও কঠিন হয়ে যাচ্ছে। এটা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, মূল বিষয়গুলো কি দাঁড়াচ্ছে? দেখুন, আমেরিকা দাবি করছে তারা ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে একটা বড় ধাক্কা দিয়েছে, বেশ খানিকটা পিছিয়ে দিয়েছে। আর ইরান? ইরান প্রতিশোধের হুমকি দিচ্ছে আর জোর গলায় বলছে তাদের পারমাণবিক জ্ঞান অক্ষত আছে, বোমা মেরে সেটা শেষ করা যাবে না। এদিকে আঞ্চলিক সংঘাত, বিশেষ করে ইরান-ইসরায়েল লড়াই, সেটা চলছেই। ঠিক। আর আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার, উত্তেজনা কমানোর। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি? আমার মনে হয় মূল প্রশ্ন এখন দুটো। এক, ইরান এরপর ঠিক কী করবে? সরাসরি সংঘাতে যাবে, আলোচনার পথে হাঁটবে, নাকি অন্য কোনো কৌশল নেবে? আর দুই, যেটা আরও বড় চ্যালেঞ্জ, এই অসম্ভব অস্থিতিশীল একটা অঞ্চলে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো, আবার একটা বড় মাপের যুদ্ধ এড়িয়ে যাওয়া। এই দুটো লক্ষ্য একসাথে পূরণ করা কিভাবে সম্ভব, বিশেষ করে যখন এতগুলো পক্ষ সরাসরি জড়িত আর সবার লক্ষ্য ভিন্ন? সত্যি, এই জটিল পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরানোর পথটা কি হতে পারে, সেটাই এখন দেখার এবং ভাবার বিষয়।